সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময়ের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আজকে ক্লাসের পুরোটা সময় জুড়ে থাকবো আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আশা করি তোমরাও আমাদের সাথে যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থী, এই করোনাকালীন সময়ে তোমাদের সাথে অনলাইনে ক্লাসে যুক্ত হচ্ছি এবং নিয়মিত তোমাদের সাথে ক্লাস করে যাচ্ছি। আমরা আশা করব তোমরাও আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে তার কিছুটা হলেও তোমরা এখান থেকে পূরণ করতে পারবে, সেজন্যই আমাদের সকল প্রচেষ্টা। তো আমাদের প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন তোমরা নিয়মিত ক্লাসগুলো অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়ে কয়েকটি ক্লাস করেছি। আজকে প্রথম অধ্যায়ে সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসের আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, আমরা সেই বিষয়গুলোকে শিখনফল আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি। আসো আমরা এক নজরে শিখনফলগুলো দেখে নিই। আজকের আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, প্রথমে আছে তথ্য উপাত্তের আলোকে বাংলাদেশের অর্থনীতির গতিধারা বর্ণনা করতে পারবে। তারপর রয়েছে প্রয়োজনীয় তথ্য উপাত্তের সাহায্যে বৈশ্বিক পরিপ্রেক্ষিত বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাখ্যা করতে পারবে। এই দুটি শিখনফলের উপরে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিবে যে আজকের শিখনফল হচ্ছে তথ্য উপাত্তের আলোকে বাংলাদেশের অর্থনীতির গতি দ্বারা বর্ণনা করতে পারবে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্তের সাহায্যে বৈশ্বিক পরিপ্রেক্ষিত বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাখ্যা করতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিস্তারিত আলোচনা চলে যাই। তোমরা জানো যে অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে যে শিরোনাম, সেই শিরোনামটি হলো বাংলাদেশের অর্থনীতি পরিচয়। এই শিরোনামই প্রথম অধ্যায়ে আলোচনা তোমাদের সাথে এই শিরোনামের উপরে ভিত্তি করে অর্থনীতি দ্বিতীয় পত্রে আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে তার উপরে আমাদের আজকের শেষ ক্লাস, অর্থাৎ আজকের শিখনফলের সাথে সাথে আজকের ক্লাসের সাথে সাথে প্রথম অধ্যায়ের আলোচনা সমাপ্ত হবে। তো আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। বাংলাদেশের অর্থনীতির গতিধারা। স্বাধীনতার ঠিক পরপরই দেশের অর্থনীতি কেমন ছিল? 1972 সালের 25 সেপ্টেম্বর বিশ্বব্যাংক একটি রিপোর্ট করেছিল, যা হলো সবচেয়ে ভালো পরিস্থিতিতেও বাংলাদেশের উন্নয়ন সমস্যাটি অত্যন্ত জটিল। এখানকার মানুষ অত্যন্ত দরিদ্র,
মাথাপিছু আয় $50 থেকে $70 এর মধ্যে, যা গত 20 বছর বাড়েনি। জনসংখ্যা প্রবল আধিক্য এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1400 মানুষ বাস করে। তাদের জীবনের আয়ুষ্কাল অনেক কম, এখনো তা 50 বছরের নিচে। বেকারত্বের হার 25 থেকে 30%, এবং জনসংখ্যার বড় অংশই অশিক্ষিত। অর্থাৎ স্বাধীনতার পরপরই 1972 সালের 25 সেপ্টেম্বর বিশ্ব ব্যাংক এরকম একটি রিপোর্ট করে। নরওয়ের বিখ্যাত অর্থনীতিবিদ জাস্ট ফেলান্ট এবং অন্য একজন অর্থনীতিবিদ জে.আর. পার্কিনসন 1976 সালে দুজনে 203 পৃষ্ঠার একটি গ্রন্থ রচনা করেন, যা হল বাংলাদেশ দ্য টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট। সেখানে তারা বলেছিলেন যে বাংলাদেশ হচ্ছে উন্নয়নের একটি পরীক্ষা ক্ষেত্র। বাংলাদেশ যদি তার উন্নয়ন সমস্যার সমাধান করতে পারে, তাহলে বুঝতে হবে যে কোনো দেশে উন্নতি করতে পারে। এই দুই অর্থনীতিবিদ আরো বলেছিলেন, পূর্ব ও পশ্চিম পাকিস্তান মিলে একটি ভালো অর্থনীতি গড়ে উঠতে পারবে, আলাদা করে বাংলাদেশ টিকে থাকতে পারবে না। দ্বিতীয়, এই দেশে জনসংখ্যার বৃদ্ধির হার সবসময় অর্থনৈতিক অগ্রগতির তুলনায় বেশি থাকবে, ফলে অর্থনীতিতে প্রকৃত আয় কখনো বাড়বে না। আর দেশটি জন্ম থেকেই সাহায্য নির্ভর, যতদিন যাবে এই নির্ভরতা বাড়তে থাকবে। 1971 সালে হেনরি কিসিঞ্জার সহ মার্কিন নীতি নির্ধারকরা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি বা বটমলেস বাস্কেট বলেছিলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশ একটি উন্নয়নশীল মিশ্র অর্থনীতির দেশ। স্বাধীনতা উত্তর প্রথম সরকার যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন, আয় বৈষম্য দূরীকরণ, দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে সমাজতান্ত্রিক ভাবধারায় দেশ গঠনে মনোনিবেশ করলেও বারবার রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বর্তমানে নিয়ন্ত্রিত ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে। সরকারি ও বেসরকারি খাতে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত এই উন্নয়ন কর্মকাণ্ডের ফলে প্রবৃদ্ধির হার গত 1 দশক যাবৎ 6% গড়ে ওঠানামা করছে। মাথাপিছু আয়, জীবনযাত্রার মান এবং গড় আয়ও বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের অর্থনৈতিক গতিধারার বেশ কিছু ধারা আছে, সেই ধারাগুলো আমরা এখন তুলে ধরব। প্রথমেই রয়েছেন অর্থের সরবরাহ। তারপরে রয়েছে জনসংখ্যা, তারপরে আছে শ্রমশক্তি, কর্মসংস্থান, কৃষি উৎপাদন, শিল্প উৎপাদন, সঞ্চয় বিনিয়োগ, অর্থনৈতিক খাত, প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির হার,
তারপরে রয়েছে বিদ্যুৎ উৎপাদন, গ্যাস ও জ্বালানি, মুদ্রাস্ফীতি, বৈশ্বিক নির্ভরশীলতা হ্রাস, বৈদেশিক নির্ভরতা হ্রাস, দারিদ্র্যের মাত্রা, বাংলাদেশের যে অর্থনৈতিক গতিধারার কথা বলা হয়েছে সেখানে প্রথমে আছে অর্থের সরবরাহ, তারপরে আছে জনসংখ্যা, শ্রমশক্তি কর্মসংস্থান, কৃষি উৎপাদন, শিল্প উৎপাদন, সঞ্চয় বিনিয়োগ, অর্থনৈতিক খাত, প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির হার, বিদ্যুৎ উৎপাদন, গ্যাস ও জ্বালানি, মুদ্রাস্ফীতি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দারিদ্র্যের মাত্রা। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতির যে গতিধারা আমরা বললাম সেই গতিধারার ভিতরে এই বিষয়গুলো আসে। প্রথমে বলছে যে অর্থের সরবরাহ, অর্থাৎ স্বাধীনতা উত্তর বাংলাদেশের সূচনা লগ্নে 1971 সালের 17 ডিসেম্বর দেশের অর্থের সরবরাহ ছিল 546.02 কোটি টাকা এবং 1975 সালের জুন মাসে অর্থের যোগানের পরিমাণ দাঁড়ায় 1302.40 কোটি টাকা। ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি 2019-এ সেটা দাঁড়ায় 11,60,573 কোটি টাকা। জনসংখ্যা সময়ের সাথে সাথে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। আমরা জনসংখ্যার গতিধারা যদি চিন্তা করি, জনসংখ্যা 2018 সাময়িক প্রাক্কলন অনুযায়ী জনসংখ্যা ছিল 18.37 কোটি এবং বলা হয়েছে শ্রমশক্তি এবং কর্মসংস্থানের কথা, যেখানে 1995-96 সালে কৃষি, শিল্প এবং সেবা খাতে নিয়োজিত শ্রমিকের হার ছিল যথাক্রমে 63.2 এবং 7.5 ও 12.0%, যা 2016 সালে শ্রমিকের হার 40.6% এবং অকৃষি খাতে নিয়োজিত শ্রমিকের সংখ্যা ছিল 59.4%। কৃষি উৎপাদনের কথা বলা হয়েছে যে কৃষি উৎপাদনের গতিধারা খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ কৃষিখাতে অভাবিত সাফল্য অর্জন করেছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস পেলেও অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। এবং শিল্প উৎপাদনের কথা বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প খাতে অবদান এবং উন্নয়নের যে গতিধারা অত্যন্ত আশাব্যঞ্জক এবং অর্থনীতির আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তর, অর্থনীতির ভিত্তির যে বিচিত্রায়ন, ক্রমবর্ধমান উৎপাদনশীলতা অর্জন, প্রযুক্তিগত অগ্রগতি, বাহ্যিক ব্যয় সংকোচন এবং তড়িৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, এই কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন, এই সবগুলো ক্ষেত্রেই উল্লেখযোগ্য একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। এবং পরে বলা হয়েছে সঞ্চয় এবং বিনিয়োগ, যে জিডিপিতে সঞ্চয় এবং বিনিয়োগের যে অবস্থান, সেখানে আমরা সর্বশেষ যে 18-19 অর্থ বছরের কথা যদি তথ্যগুলো তুলে ধরি, দেশজ সঞ্চয় সেখানে 23.93, জাতীয় সঞ্চয় 28.41, মোট বিনিয়োগ ছিল 31.56, সরকারি বিনিয়োগ 8.17 এবং বেসরকারি বিনিয়োগ 23.40। গত 1.5 দশকে অভ্যন্তরীণ ও জাতীয় সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে সরকারি খাত অপেক্ষা বেসরকারি খাতের অবদান অনেক বেশি। অর্থনৈতিক খাতের কথা বলা হয়েছে যে দেশের উৎপাদনে বাংলাদেশের সার্বিক খাতসমূহের অবদানের কাঠামোগত পরিবর্তনের প্রবৃদ্ধির হার একটি ঈর্ষণীয় পর্যায়ে বলা যায়। প্রকৃত জিডিপি
এবং প্রবৃদ্ধির হার। বিপুল জনসংখ্যার ভারে আক্রান্ত অর্থনৈতিকভাবে দরিদ্র বাংলাদেশের অভ্যুদয় হতে যে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আয়তন, মাথাপিছু জিডিপি বা প্রবৃদ্ধির হার সবই ছিল স্বল্প, সন্তোষজনক নয়। অবশ্য এর পিছনে অনেক কারণ দায়ী, যেমন প্রয়োজনের তুলনায় অভ্যন্তরীণ খাতের সরবরাহ বা উৎপাদন স্বল্প, রপ্তানি যথেষ্ট স্বল্প কিন্তু আমদানি ক্রমবর্ধমান, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ যেটাকে আমরা বলি এফডিআই সেটি আকর্ষণে ব্যর্থ, এবং ত্রুটিযুক্ত ব্যাংকিং ব্যবস্থায় উচ্চ ও চক্রবৃদ্ধি সুদের হার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ক্রমাগত লোকসানের ভারে আক্রান্ত, দুর্বল অবকাঠামো, অদক্ষ কর ব্যবস্থা, কর প্রশাসন, উচ্চ মুদ্রাস্ফীতির হার, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলার চরম অবনতি, শিক্ষার অভাব এবং বেকারত্ব। উপযুক্ত শিক্ষার প্রসার এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ প্রতিষ্ঠা ও মোট দেশজ উৎপাদন যে জিডিপির বৃদ্ধির মাধ্যমে উল্লেখিত সমস্যাসমূহের তীব্রতা হ্রাস বা সমাধান করা সম্ভব। বলা হয় যে বাংলাদেশ বিগত এক দশক ধরে গড়ে 6% উপরে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করছে এবং 15-16 অর্থ বছর থেকে পরপর 4 বার 7%-এর বেশি প্রবৃদ্ধি অর্জন করছে। জাতীয় অর্থনীতিতে শিল্প ও সেবা খাতে অবস্থান শক্তিশালী হচ্ছে, কৃষিখাতের দক্ষতাও অত্যন্ত প্রশংসনীয়। প্রকৃত জিডিপির এবং প্রবৃদ্ধির হারের গতি দ্বারা আমরা ঈর্ষণীয় পর্যায়ে লক্ষ্য করি। এবং বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে, যেখানে 1997 সালে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল 2908 মেগাওয়াট এবং উৎপাদন হতো 1600 থেকে 1800 মেগাওয়াট। বাংলাদেশের আমরা সর্বশেষ তথ্য দিতে পারি যে 2019 সালে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা হয় 11,623 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভবপর হয়েছে। এবং গ্যাস এবং জ্বালানির কথা বলা হয়েছে। প্রকৃত গ্যাস বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ বা জ্বালানি সম্পদ। দেশের মোট প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ ছিল 39.8 ট্রিলিয়ন ঘনফুট 2019 সাল পর্যন্ত, এবং বলা হয় যে এর মধ্যে উত্তোলনযোগ্য প্রমাণিত 27.81 ট্রিলিয়ন ঘনফুট, ব্যবহারের পর জুলাই 2018 সময় নিট মজুদের পরিমাণ দ্বারা 11.92 ট্রিলিয়ন ঘনফুট। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2015 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 5% এবং 2020 সালের মধ্যে তা 10% অর্জনের লক্ষ্যমাত্রা নির্দেশ করা হয়েছে, যা সোলার, বায়ো এবং বায়োমাস ও বায়োগ্যাস ভিত্তিক উৎপাদিত হবে। মূল্যস্ফীতির কথা বলা হয়েছে। মূল্যস্ফীতি গতি দ্বারা সর্বদাই ছিল অনিশ্চিত। এটি অভ্যন্তরীণ ও বাহ্যিক বহুবিধ কারণে সৃষ্ট, তবে বিগত এক দশক যাবৎ মুদ্রাস্ফীতির হার সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের মূল্যের পরিবর্তন, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান, অনুৎপাদনশীল খাতে অতিরিক্ত ব্যয় বা ঋণের প্রবাহের কথা বলা হয়েছে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ পরিস্থিতি, মন্দা আক্রমণ, আরব বসন্ত, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা প্রকৃতির কারণে মূল্যস্ফীতি গতি দ্বারা পরিবর্তিত হয় বলা হয়। তাহলে পরবর্তীতে বলা হয়েছে বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস, অর্থাৎ বাংলাদেশ সরকার অব্যাহত প্রচেষ্টায় বিগত এক দশকে খাদ্য উৎপাদন বৃদ্ধি, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ জোরদার, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠা, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, পরনির্ভরশীলতা পূর্বাপেক্ষা হ্রাস পেয়েছে। এবং বলা হয় যে রপ্তানি আয় পূর্বাপেক্ষা বৃদ্ধি পেয়েছে ও বাণিজ্যিক যে ব্যবধান তা হ্রাস পেয়েছে। বার্ষিক উন্নয়ন প্রকল্পে বিদেশিদের হস্তক্ষেপ পূর্বাপেক্ষা অনেক হ্রাস পেয়েছে। এবং দারিদ্র্যের মাত্রার কথা বলা হয়, সর্বশেষ বলা হয় দারিদ্র্যের মাত্রা। স্বাধীনতা অর্জনের পর থেকে এই পর্যন্ত এদেশের দারিদ্র্য ক্লিষ্ট মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার নিরন্তর প্রচেষ্টার ফলে বাংলাদেশের দারিদ্র্যের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যমেয়াদ মূল্যায়ন যে প্রতিবেদন অনুযায়ী উচ্চ দারিদ্র্যের রেখা ব্যবহার করা হয়েছে। 2011 সালে দারিদ্র্যের হার ছিল 29.69% থেকে হ্রাস পেয়ে 2015 সালে সেটি হয়েছে 24.8%।
এবং সর্বশেষ 2019 সালের জরিপে বলা হয়েছে দারিদ্র্যের ঊর্ধ্বসীমা এখানে 20.5 এবং নিম্নসীমা বলা হয়েছে 10.5। গত এক দশকে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের বিকাশ, আমদানি ও রপ্তানি খাতের কাঠামোগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলার সক্ষমতা অর্জন, অর্জনের যে উদ্যোগ গ্রহণ এবং বাজেট প্রণয়নে পরনির্ভরশীলতা হ্রাস সহ নানামুখী পরিবর্তন সূচিত হচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 1972 সালে বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান ছিল 54.4%। এখন বাংলাদেশের অর্থনীতি সেবা খাত নির্ভর, যেখানে জিডিপির 51.26% সেবা খাত থেকে আসে। এর মধ্যে তৈরি, পোশাক ও নিটওয়্যারের সমন্বিত অবদানই সবচেয়ে বেশি, যা জাতীয় আয়ের প্রায় 83.91%। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশের অর্থনীতির যে গতিধারা সেই বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বাংলাদেশের অর্থনীতির গতিধারা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা। অর্থাৎ বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান এখন কোন জায়গায় আছে এবং ভবিষ্যতে তার সম্ভাবনা কতটুকু আছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এখানে আলোচনা করব। যে বর্তমান যুগ হচ্ছে বিশ্বায়নের একটি যুগ। বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা অধিক জনগণের মধ্যে অবাধ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা মূলধন বাজারের সমন্বয়ে পণ্য ও সেবার অবাধ লেনদেনকে বোঝায়। আমরা বলি যে বর্তমান যুগ একটি বিশ্বায়নের যুগ। আর যদি বলা হয় যে বিশ্বায়নটা কি, বিশ্বায়ন হচ্ছে এমন একটি অবস্থা যেখানে বলা হচ্ছে যে এমন একটি প্রক্রিয়া যেখানে অধিক জনগণের মধ্যে একটি অবাধ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা মূলধন এবং সেবার একটি অবাধ লেনদেনকে বোঝানো হয়। অর্থাৎ সারা বিশ্বব্যাপী এই অবস্থাটিকে বলা হয় সারা বিশ্বে জনগণের মধ্যে একটি সম্পর্ক, একটি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, যা কিনা অর্থ এবং সেবা, অর্থ, পণ্য এবং সেবা একটি অবাধ লেনদেনকে বোঝানো হয় বিশ্বায়ন বলতে। এর ফলে কি হয় যে পৃথিবীব্যাপী একটি অধিক বাজার, অধিক ব্যবসা এবং অধিক অর্থনীতির মধ্যে একটি প্রযুক্তির মাধ্যমে একটা যোগাযোগ ঘটে। ইউরোপিয়ান ইউনিয়ন এ প্রসঙ্গে একটি কথা বলেন যে বিশ্বায়ন প্রকৃতপক্ষে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ও জাতিসমূহের আত্মনির্ভরশীলতা প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ আত্মনির্ভরশীলতাকে বোঝানো হয়। বৈশ্বিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যেসব সুযোগ সুবিধাগুলো তৈরি হয় সেগুলো হলো যে বিনিয়োগ বৃদ্ধি পায়। বিশ্বায়নের ফলে কি সুযোগগুলো তৈরি হয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নজরে দেখব যে বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, অধিক কর্মসংস্থান, তারপরে বলছে অধিক উৎপাদন, অধিক উৎপাদন, মাথা পিছু আয় বৃদ্ধি, মাথা পিছু আয় বৃদ্ধি, জীবনের মান উন্নয়ন, জীবনের মান উন্নয়ন, সামাজিক অবস্থার উন্নয়ন, সামাজিক অবস্থার উন্নয়ন, নতুন প্রযুক্তি, উদ্ভব, জনশক্তি, জনশক্তি, মানব সম্পদ উন্নয়ন, শিল্পায়ন নির্ভরযোগ্য উন্নয়ন, শিল্পায়ন
নির্ভরযোগ্য উন্নয়ন, সর্বশেষ পরিবেশ সুরক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বায়নের ফলে মানুষের মাঝে, জনগণের মাঝে যে সুবিধাগুলো বা যে সুযোগগুলো তৈরি হয় সেগুলো আমরা দেখব। প্রথমে বলছে বিনিয়োগ বৃদ্ধি পাবে। বিনিয়োগ বৃদ্ধি পেলে কি হবে? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অর্থাৎ অধিক কর্মসংস্থান। কর্মসংস্থান যখন বৃদ্ধি পাবে তখন কি হবে? উৎপাদন বৃদ্ধি পাবে, তাই বলছে অধিক উৎপাদন। মানুষ উৎপাদন যখন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান যখন সুযোগ সৃষ্টি হবে, তখন মানুষের মাথা পিছু আয় বাড়বে, তাই বলছে মাথা পিছু আয় বৃদ্ধি। আর মানুষের যখন মাথা পিছু আয় বৃদ্ধি পাবে তখন কি হবে? স্বভাবতই জীবনযাত্রার মান বাড়বে, তাই বলছে জীবন মান উন্নয়ন। এবং জীবনযাত্রার মান বাড়লে, মানুষের মাথা পিছু আয় বাড়লে সামাজিক অবস্থার উন্নয়ন হবে অবশ্যই, তাহলে সামাজিক অবস্থার উন্নয়ন। এবং সব মিলিয়ে তখন নতুন নতুন প্রযুক্তির উদ্ভব হবে এবং জনশক্তি একটি বিষয় হয়ে দাঁড়াবে। তারপর বলছে মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, শিল্প উন্নয়ন ও নির্ভরযোগ্য উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের বর্তমান অবস্থা কোথায় আছে? যে এই বৈশ্বিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলাফল সর্বদাই অনুকূল বা লাভজনক থাকে না। 2008 সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সহ উন্নত দেশগুলোতে মন্দা শুরু হয় এবং উক্ত দেশ ও অঞ্চলের উপর যে নির্ভরশীল দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে উক্ত মন্দার অভিজ্ঞাত পড়ে, অর্থাৎ প্রভাব পড়ে। এবং বিশ্বায়নের ফলে এ ধরনের আঞ্চলিক অর্থনৈতিক স্থবিরতা সমগ্র বিশ্বকেই আন্দোলিত করে। বৈশ্বিকভাবে দেশজ উৎপাদনের আলোকে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি 41তম বৃহৎ অর্থনীতির দেশ এবং 2030 সালে সেটি 26তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৈশ্বিকভাবে বাংলাদেশের অর্থনীতিকে বলা হয় 41তম অর্থনীতির দেশ, বৃহৎ অর্থনীতির দেশ, যেটি 2030 সালে 26তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের তৈরি পোশাক, হুঁশিয়ারি হিমায়িত খাদ্য, চিংড়ি, চামড়া সহ রপ্তানির বৃহত্তম অংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে রপ্তানি হয়। বিশ্বব্যাপী এই অর্থনীতির মন্দার সময়ে বাংলাদেশের কৃষি খাতে শক্তিশালী ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন, বিভিন্ন দেশ ও অঞ্চলের সাথে অর্থনৈতিক জোট গঠন এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সাথে জিএসপি বা কোঠা সুবিধা বিদ্যমান থাকায় পোশাক শিল্পের রপ্তানি আয় সম্প্রসারণ এবং রপ্তানিতে যে বৈচিত্র্য আনয়ন, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, প্রসাধন, হস্ত ও কুটির শিল্প, কৃষিজাত পণ্য, কম্পিউটার, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্য, ঔষধ শিল্প, মৎস্য প্রভৃতি রপ্তানি তালিকায় যুক্ত হয়েছে। এছাড়া সময়োপযোগী আর্থিক ও রাজস্ব নীতি বাস্তবায়নের ফলে রাজস্ব আদায়ে যে উচ্চ হার এবং মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, উচ্চ বাজেট ব্যবস্থাপনা, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন, রেমিটেন্স প্রবাহ শক্তিশালী করার লক্ষ্যে নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানে পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন প্রভৃতির কারণে বৈশ্বিক মন্দা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে তেমন ক্ষতিগ্রস্ত করতে পারেনি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও সুইডেন সহ মোট 62টি দেশে নতুন শ্রমবাজার সম্প্রসারিত হয়েছে। এছাড়া সরকার বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণের মাধ্যমে উৎপাদন ও বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধনের চেষ্টা করছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও বিশেষ করে এক দশক ধরেই এদেশে দ্রুত প্রবৃদ্ধি হচ্ছে। 2018-19 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 8.15% এবং 15-16 অর্থ বছরের পর দেশের প্রবৃদ্ধির 7%-এর নিচে হয়নি। এরূপ বৈশ্বিক সম্পর্ক অর্থনীতির বিভিন্ন খাতকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রভাবিত করছে। একসময় কৃষিতে শ্রমশক্তির প্রায় 80% নিয়োজিত ছিল। দারিদ্র্যের হার অতীতে প্রায় 50% ছিল, কিন্তু বর্তমানে কৃষিতে শ্রমশক্তির হার হ্রাস পেয়ে শিল্প ও সেবা খাতে হার বৃদ্ধি পেয়েছে। দারিদ্র্যের হার পূর্বাপেক্ষা অনেক অনেক হ্রাস পেয়েছে এবং মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবনযাত্রার মান পূর্বাপেক্ষা বৃদ্ধির ফলে গড় আয়ুষ্কালও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলা হয়েছে যে জনবহুল এবং দারিদ্র্য পীড়িত বাংলাদেশ বিশ্বায়নের অপার সম্ভাবনার সুযোগকে কাজে লাগিয়ে অর্থনীতির অগ্রগতি সাধনে নিয়োজিত হতে পারে। বাংলাদেশের
বাস্তবমুখী বিজ্ঞান মনস্ক শিক্ষা জাতিকে শিক্ষিত করার মাধ্যমে মানব সম্পদের গুণগত মান বৃদ্ধি করে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং বাংলাদেশের কৃষি নির্ভর শিল্পায়নের যথেষ্ট সম্ভাবনা বিদ্যমান এবং উন্নয়নমুখী নানা পদক্ষেপ গ্রহণ করতে পারে, যেমন ভর্তুকি শিল্পাঞ্চল গঠন, কৃষিক্ষেত্রে ভর্তুকি শিল্পাঞ্চল গঠন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাধা হিসেবে বিভিন্ন দেশের সাথে শুল্ক বাধা রহিতকরণ সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে পারে। দক্ষতা বৃদ্ধি করতে পারে, অভ্যন্তরীণ উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা সম্ভব এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি ও ব্যয় হ্রাসের মাধ্যমে বিশ্ব বাজারে প্রবেশ করে অধিক মুনাফা লাভ করার সুযোগ রয়েছে। শ্রমবাজারে বৈদেশিক বিনিয়োগের আকর্ষণের কথা বলা হয়েছে। শ্রমবাজারে অনুসন্ধান সম্পর্ক উন্নয়নের মাধ্যমে অদক্ষ আধাদক্ষ দক্ষ শ্রমশক্তি রপ্তানি করে বাংলাদেশে সস্তা শ্রমবাজারে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং জনগণের জীবনের মান উন্নয়ন করা সম্ভব। মূলধনী দ্রব্য আমদানি করার কথা বলা হয়েছে। পরিবেশ বান্ধব পণ্যের বাজার এবং শিল্পের বিকাশ সাধন, ব্র্যান্ডিং হতে পারে আমাদের শ্রমবহুল বাংলাদেশের সস্তা শ্রম ও দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে তৈরি পোশাকের বিশ্ববাজার অনেক সম্ভাবনা এবং প্রতিযোগিতামূলকভাবে বিশ্বে একটি ব্র্যান্ডিং হতে পারে। কাঠামোগত রূপান্তরের কথা বলা হয়েছে এবং স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারছে করার কথা বলা হয়েছে। দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের স্থলভাগ অগভীর ও গভীর সমুদ্রাঞ্চল রয়েছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর নির্মিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর সমুদ্র বন্দর, আঞ্চলিক, উপাঞ্চলিক এবং আন্তর্জাতিক সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা। 2018 সালের প্রথম মহাকাশে গেছে বাংলাদেশের নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এসবই বাংলাদেশের অর্থনীতির জন্য উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি করছে এবং বলা হয় যে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, চীন সহ এই অঞ্চলে বিভিন্ন দেশের সাথে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি, কৃষি ও শিল্প খাতে প্রভূত উন্নয়নের সুযোগ রয়েছে বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ অর্থাৎ এফডিআই আকর্ষিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা বিদ্যমান। সহজলভ্য সস্তা উৎপাদনের উপকরণের সাথে স্থিতিশীল রাজনৈতিক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হলে এর সম্ভাবনা বাস্তব রূপ পাবে বলা যায়। পর্যটন সুবিধার কথা বলা আছে। পর্যটন সুবিধা প্রাপ্তির অনেক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, রাঙামাটি, বিশ্বের অন্যতম ব্র্যান্ড ম্যানগ্রোভ বন, সুন্দরবন সহ বিভিন্ন ধর্মীয় প্রাচীন নিদর্শনের কারণে এই দেশে পর্যটন শিল্পের বিকাশ সাধন সম্ভব। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পরিবেশ দূষণ রোধ এবং উন্নত প্রযুক্তি আহরণে বিশ্বায়নের সুযোগকে বাংলাদেশ গ্রহণ করতে পারে। সরকার এদেশের জনগণের আপোষহীন উন্নয়নমুখী মনোভাবের ফলে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ এবং 2040 সালে বাংলাদেশ একটি উন্নত দেশের সারিতে সম্মানের সাথে স্থান নিতে পারবে। এখানে ভবিষ্যৎ সম্ভাবনার সাথে সাথে আশঙ্কা এবং অনিশ্চয়তার কথা বলা হয়েছে যে কোভিড-19 বা করোনা ভাইরাস বিশ্বব্যাপী নতুন এক আতঙ্কের নাম। এটি প্রথমে শুরু হয়েছিল চীন থেকে, কিন্তু ক্রমেই বিশ্বব্যাপী সেটি ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর এখন সর্বাত্মক প্রতিরোধ প্রস্তুতি দেখেনি পৃথিবী। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, এই মহামারীর ফলে দ্বিতীয় মহাযুদ্ধে মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। ইউরো গ্রুপের প্রধান ও পর্তুগালের অর্থমন্ত্রী মারিও সেন্তেনু 2020 সালের 16 মার্চ বলেন যে যুদ্ধের সময় যে অবস্থা হয়, ইউরোপের অর্থনীতির অবস্থা এখন তেমন। চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, জাপান সবাই আক্রান্ত, বাংলাদেশও আক্রান্ত। বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির তালিকায় রয়েছে বাংলাদেশের প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের ব্যবহৃত কাঁচামালের আমদানি হ্রাস পাওয়ার উৎপাদন বিঘ্নিত হবে। পদ্মা ব্রিজ সহ সব ধরনের যোগাযোগ যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানের লক্ষ্যে বাস্তবায়িত যে প্রকল্প সমূহ রয়েছে, সেই প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নের সম্ভাবনা হ্রাস পাচ্ছে। এর ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় বিশ্বে ঔষধ সংকটের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধির সম্ভাবনা হ্রাস পাবে। সর্বাধিক বৈদেশিক মুদ্রা আহরণকারী দুটি খাত, পোশাক শিল্পের রপ্তানি এবং বৈদেশিক শ্রমবাজার খাতে প্রাপ্ত রেমিটেন্স হুমকিতে পড়বে। শেয়ার বাজার ও তেলের মূল্য ধসের কারণে বিশ্বমন্দা দীর্ঘায়িত হতে পারে। বাংলাদেশের অর্থনীতিও এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে।
এর পূর্বে অন্যান্য অর্থনৈতিক মহামন্দার সময়ে সার্বিক চাহিদা হ্রাসই ছিল মূল কারণ, কিন্তু এই মহামন্দা সামগ্রিক চাহিদা হ্রাসের সাথে উৎপাদন সংকটের কারণে যোগানো সংকটে যুক্ত হবে। তাই মহামন্দার তীব্রতা প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা এবং বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা হলো। আজকের আলোচনা এখানেই শেষ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। করোনাকালীন সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং বাড়ির বাইরে বের হলে অবশ্যই প্রয়োজনেই বের হবে। প্রয়োজন ছাড়া অযথা ঘোরাঘুরি করবে না। প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।